রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এটা একটা খুব জটিল সাংবিধানিক বিষয়। এখন শাহাবুদ্দিন যাই করবেন সবই হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শক্রমে। প্রিয় দেশবাসী, আমি পদত্যাগ করেছি। তিনি যদি বিতর্কিত কোনো কাজ না করতেন এবং বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিতেন, তাহলে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আর পদত্যাগ করা লাগতো না, কিন্তু তিনি সেটা করেননি। তো যাই হোক, খারাপই লাগছে। তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বাণী বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না। সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো, যে রিপোর্টটা অসাধারণ কত ইনসাইট আমাদের সামনে এনেছে, এবং এরপর এই চুপ্পু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামি বাছাড় থানার এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পিবিআই। 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে যে দলটি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদেরকে পরিকল্পিতভাবে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে এবং এই কারণে এত সমালোচনা তাদের বিরুদ্ধে। হাসিনা সরকারের পতনের পর থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শোনা যাচ্ছে ইউনূস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে। আপাতত জামায়াতকে বাদ দিয়ে 300 আসনে ধানের শীষের প্রার্থী দিতে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে মাঠ পর্যায়ে জরিপেও শুরু করেছে। আজকের বিষয় হচ্ছে 3 কারণে ছাত্রদের ক্ষমতায় আসার অবিশ্বাস্য সম্ভাবনা। মাদারীপুরে এক ডাকাতের পকেটে পাওয়া গেল 6,000 কোটি টাকা। এক ডাকাতের পকেটে 6,000 কোটি টাকা শুনতে আপনাদের কাছে অনেকটাই অবাক লাগছে। এই ডাকাতের নাম, পরিচয় সবকিছু আজকের দৈনিক পত্রিকাতে এসেছে। দর্শক, এবার জামাত বিএনপির জন্য দুঃসংবাদ। দর্শক মণ্ডলী, জামাত এবং বিএনপি যে স্বপ্ন দেখছে আগামীর নির্বাচনের, সেটা ঠিক কত দূর পর্যন্ত এগোবে তা আজকের এই নিউজটি দেখলে জানতে পারবেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা রাজনৈতিক দল নামকরণ হয়েছে। দর্শক মণ্ডলী, সেটা নিয়েই তারা ভবিষ্যতে এগোনোর চেষ্টা করবে। সেই সাথে দর্শক, এবার জামাত বিএনপিকে টক্কর দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল রয়েছে কতটা এগিয়ে থাকবে তা আজকের এই নিউজটি দেখলেও বুঝতে পারবেন। দর্শক, সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন। ইতিমধ্যেই বাংলাদেশে যেই পরিমাণে লোডশেডিং শুরু হয়ে গেছে তারই মধ্যে দুঃসংবাদ দিল ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্র। দর্শক মণ্ডলী, হঠাৎ করে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার হুমকি। দর্শক, ভারত বিদ্যুৎ বন্ধ করে দিলে বাংলাদেশের কি পরিস্থিতি, বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে এই বিদ্যুৎটা কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই বিদ্যুৎকে কেন্দ্র করেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ফেলে দেওয়া হতে পারে, সে ষড়যন্ত্রও কিন্তু বসে নেই। দর্শক, সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটা হলো এবার রাষ্ট্রপতি চুপ্পু বেশ অসহায় হয়ে পড়ছে। দর্শক, 5 আগস্টের পর থেকে যারা আওয়ামী দোসর ছিল তাদের কিন্তু পদত্যাগের হিড়িক পড়েছিল। দর্শক, সর্বশেষ পদত্যাগ করেছেন স্পিকার শিরিন শারমিন এবং আওয়াল কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের সবগুলো কর্মকর্তা। দর্শক, এবার পালা এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। দর্শক, ঠিক এই মুহূর্তে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতা থেকে সরানোর ঠিক কী সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, সেটিও জানবেন আজকের এই নিউজের মাধ্যমে। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমরা প্রথমে ভেবেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়তো তাদের এই আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ রাখবে কার্যক্রম, কিন্তু গত 2 দিন আগে আমি যদি সমন্বয়ক সার্জিস আলমের একটি বক্তব্যকে আপনাদের সামনে রাখি তাহলে নিশ্চয়ই উপলব্ধি করবেন যে তারা কি করতে যাচ্ছে। তিনি বলেছেন যে ছাত্রদের রাজনীতি সচেতন হবে, দক্ষতা যোগ্যতা অর্জন করে রাজনীতিতে প্রবেশ করতে হবে, নইলে পুরনো রাজনীতির এই যে চাঁদাবাজি, এই যে অপশাসন এবং জুলুমের রীতি সেটা বদলাবে না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুদূর প্রসারী একটা বক্তব্য দিয়েছেন সার্জিস আলম। প্রিয় বন্ধু, এই বক্তব্য থেকেই বোঝা যায় যে তারা এখনই থেমে যাবে না। ভবিষ্যতে কি করবে, কি হতে পারে তার জন্য যদিও আমরা অপেক্ষা করব, কিন্তু সকালের সূর্য যেমন দিন কেমন যাবে তা বলে দেয়, ঠিক তেমনি সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, নাহিদ ইসলামদের কর্মতৎপরতা বলে দিচ্ছে তারা আরো নতুন কিছু জনবান্ধব এবং বাংলাদেশের মানুষের আত্মার প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে আমাদের সামনে হাজির হতে পারে। প্রিয় বন্ধুরা,
মূলত তিনটি কারণে আগামী জাতীয় নির্বাচনে ছাত্ররা যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে তাহলে ক্ষমতায় আসার অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। প্রথম কারণ হচ্ছে পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া। 5ই আগস্টের পর জনগণ যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার কি আমরা পূরণ হবার কোনো লক্ষণ দেখছি? কি প্রত্যাশা? প্রত্যাশা যে রাজনৈতিক দলগুলো গত 16 বছরের ফ্যাসিবাদের উপলব্ধি থেকে শুধরে নেবে। শীর্ষ নেতৃত্ব যদিও বারবার বলছেন যে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না, দখলবাজিতে অংশগ্রহণ করা যাবে না বা পুরনো বৃত্তে আবদ্ধ হওয়া যাবে না, তবুও প্রচলিত রাজনৈতিক দলগুলো নিরঙ্কুশভাবে তাদের নেতা কর্মীদের কি ঠেকাতে পেরেছে এইসব অপসংস্কৃতি থেকে? না, পারেনি। যে কারণে যেই লাউ যেই কদু, যেই লাউ সেই কদু মুদ্রার এপিঠ ওপিঠ, পুরনো দিয়ে আর হবে না, চেঞ্জ উই নিড, এই ধরনের কথা কিন্তু উচ্চারিত হচ্ছে। মানে আমি একটা ঘটনা যদি আপনাদের সামনে বলি, খুলনার একটা ঘাট, সেই ঘাটে গত 16 বছর ধরে ব্যানার লাগিয়ে চাঁদাবাজি হয়েছে। গত 5 আগস্টের পর ওই ঘাট অঞ্চলের মানুষজন মনে করেছিলেন যে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, কিন্তু 6ই আগস্ট দেখা গেল শুধুমাত্র ব্যানারটি পরিবর্তন হলো, নতুন আরেকটি দল এখানে উপস্থিত হয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। একই ঘটনার ধারাবাহিকতা, শুধুমাত্র ব্যানারের পরিবর্তন। এই ধরনের ঘটনা শুধু খুলনার ওই ঘাটে না, প্রত্যেকটা জায়গায় ঘটছে, যদিও আগের তুলনায় সেই মাত্রা কিছুটা কম, কিন্তু ঘটছে তো। সুতরাং ছাত্র জনতার ক্ষমতায় আসার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে প্রথম কারণের মধ্যেই, যে পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জেনজি জেনারেশন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই আন্দোলনের নেতৃত্বে ছিল জেনজি জেনারেশন। এই জেনারেশন অত্যন্ত প্রখর দূরদৃষ্টি সম্পন্ন। আমি যদি গত 7ই জানুয়ারি নির্বাচনের আগের একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন। 7ই জানুয়ারি নির্বাচনে 1,54,00,000 তরুণ ভোটার ছিল। এখন ধরুন 2 বছর পর বা 3 বছর পর যখন নির্বাচন হবে এই সংখ্যা দাঁড়াবে 2 কোটি থেকে 2.5 কোটিতে। তাহলে কি পরিমাণ তরুণদের প্রাণোচ্ছ্বাস আমরা ভোটের লাইনে দেখতে পাবো, যারা এখন পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অকল্পনীয় সাহসী এবং আনপ্রেডিক্টেবল। তাদের মনস্তত্ত্ব বোঝা অত্যন্ত কঠিন। আপনারা জানেন গুলির মুখে আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়িয়ে গেছে। এই ঘটনা তো 10 বছর আগে এইরকম ভাবে ঘটেনি। আমরা দেখেছি অসংখ্য স্কুলের ছাত্রছাত্রী তারা মৃত্যু জেনেও রাজপথে নেমেছে। কেন? তারা অসীম সাহসী। তারা তাদের সাহসকে, তাদের জীবনকে বিক্রি করে দিয়েছে কেবলমাত্র স্বাধীনতা নামক শব্দবন্ধের কাছে। সুতরাং এই জেনারেশনকে আপনি আপনার বয়ান দিয়ে পুরনো রাজনৈতিক ক্যাচাল আর পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির বেড়াজালে একটা মূল ধরিয়ে ঘোরাঘুরি করবেন, তা কিন্তু সম্ভব নয়। 4 নাম্বার গুণ হচ্ছে এরা ঐক্যবদ্ধ থাকতে পছন্দ করে। এদের কমিউনিকেশন অত্যন্ত শক্তিশালী। একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ, আরেকটা গ্রুপ থেকে অন্য গ্রুপ, এরা ডট পদ্ধতিতে তাদের কমিউনিকেশন করে। একটা ধ্বংস হয়ে যাবে, আরেকটা কার্যক্রম চালাবে, আরেকটা কার্যক্রম চালাবে, আরেকটা ক্ষতিগ্রস্ত হলে অন্য আরেকটা পদ্ধতিতে তারা আন্দোলন করবে। যেটা আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। আমরা দেখেছি 6 জনকে ডিবি অফিসে নিয়ে গিয়ে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু অন্য প্রান্ত থেকে আরেকজন কর্মসূচি দিয়ে দিয়েছে। 5ম গুণ হচ্ছে অ্যাডভেঞ্চারে বিশ্বাসী। এরা প্রতিনিয়ত নতুনত্ব খোঁজে, এরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে যেতে চায়। এই ধরনের তরুণদের আপনি কি পুরনো রাজনৈতিক বয়ান বা আপনি কথা এবং কাজের মধ্যে অমিল রেখে ভোটের মাঠে আপনার পক্ষে নিতে পারবেন? রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এটা একটা খুব জটিল সাংবিধানিক বিষয়। এই সময় রাষ্ট্রপতি খুব গুরুত্বপূর্ণ, যেহেতু নিয়মিত সরকার হাসিনা সরকার পদত্যাগ করেছেন। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস, আর রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রথম থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, তার দিকে সবার সন্দেহের চোখ, যে তিনি তো একান্তই অনুগত, সত্যি সত্যি অনুগত এবং বিশ্বস্ত। শাহাবুদ্দিনের যখন নিয়োগ দেওয়া হয় তখন আওয়ামী লীগ মহলেই একটা সোচ্চার গুঞ্জন ছিল এবং তারা হতবাক হয়েছিল যে আওয়ামী লীগের এমন ডাক সাইটের বহু মানুষ থাকার পরেও কেন শাহাবুদ্দিনকে দেওয়া হলো, যিনি রাষ্ট্রপতির আগে শাহাবুদ্দিন চুপ্পু হিসেবে সবাই তাকে চিনত, অনেকে চুপ্পু বলেও ডাকতেন। যাই হোক, চুপ্পু নামটি কেমন যেন একটু খেলনা হয়ে যায়, তার রাষ্ট্রপতির মর্যাদার সাথে যায় না বলে চুপ্পু নামটি বাদ দেওয়া হয়েছে। এখন মোহাম্মদ শাহাবুদ্দিন। তো শাহাবুদ্দিনকে কেন নেওয়া হলো, তখন সবাই ধারণা করলো যে প্রধানমন্ত্রী বিভিন্ন সাংবিধানিক পদে এমন সব মানুষকে বসাতে চান যারা হবেন একান্ত অনুগত, তার বিশ্বস্ত এবং তার কাছে ধরা খাওয়া। শাহাবুদ্দিন নিজে বলেছেন যে তিনি নিজেও বিশ্বাস করেননি, তিনি পা ছুঁয়ে সালাম করতে গিয়েছিলেন শেখ হাসিনাকে, কেননা তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী মনে করেন এবং শেখ হাসিনার কর্মী, সেই হিসেবেই তার অবস্থান।
এবং কর্মজীবনে তিনি ওই দুদকের কমিশনার ছিলেন, কোন প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও তিনি কাজ করেননি। না সচিবালয়ে তিনি বিচার বিভাগের কোন সচিব ছিলেন বা প্রধান পদে ছিলেন, তাও না। বহু আলোচিত ইসলামী ব্যাংক যখন নাকি ওই এস আলমের আওতায়, সেই ইসলামী ব্যাংকের তিনি কিন্তু একজন ছিলেন উপদেষ্টা, আইন উপদেষ্টা, এবং বলা হয় এখানে অনেক ভাগ বটরার সাথেই তখন তার সংযোগ ছিল। যাই হোক, নানান রকম তার যে অবস্থান ছিল, সেই অবস্থানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যে রাষ্ট্রপতি হওয়ার এই বিষয়টি সবাই অবাক হলেও সবাই মেনে নেয়, যেহেতু তখন শেখ হাসিনা হচ্ছে সব দণ্ডমুণ্ডের কর্তা, তিনি যা বলবেন সেটাই একেবারে বিতর্কের ঊর্ধ্বে। ফলে শাহাবুদ্দিনকে নিয়ে আওয়ামী লীগ মহলে এবং তার বাইরে যে যত রকম আলাপ আলোচনা, নেতিবাচক আলাপ আলোচনা হয়েছে, এগুলির ধোপে টেকেনি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত, সেই হিসেবেই তিনি আসলেন। এখন এই যে তিনি আসলেন, তারপরে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, তাতে কি লাভ হলো? লাভ হয়নি, বরং তিনি যা যা বলা হচ্ছে তাকে তিনি সাথে সাথে সেই আদেশ নির্দেশে সই করছেন। প্রিয় দর্শক, মাদারীপুরে এক ডাকাতের পকেটে পাওয়া গেল ৬,০০০ কোটি টাকা। এক ডাকাতের পকেটে ৬,০০০ কোটি টাকা শুনতে আপনাদের কাছে অনেকটাই অবাক লাগছে। এই ডাকাতের নাম, পরিচয় সবকিছু আজকের দৈনিক পত্রিকাতে এসেছে। আমি দৈনিক পত্রিকা দৈনিক সংগ্রাম থেকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি। সড়কে চাঁদাবাজি, ৬,০০০ কোটি টাকা শাহজাহান খানের পকেটে। এটা হলো হেডলাইন। মাদারীপুরের সেই শাহজাহান খান সড়কের ডাকাত, তার সম্পর্কে যা তুলে এসেছে আজকের পত্রিকাতে, আপনারা যখন শুনবেন আপনাদের চোখ কপালে উঠে যাবে যে এইরকম ডাকাত কিভাবে শেখ হাসিনা লালন পালন করতেন, এবং এইরকম ডাকাতদের হাতে বাংলাদেশের যানবাহন যে জিম্মি ছিল তার একটি চিত্র উঠে এসেছে। গত 4 বছরে বাণিজ্যিক যানবাহন থেকে ৬,০০০ কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে। সড়ক পরিবহনে সংগঠক পরিচালনায় ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়। সড়ক চাঁদাবাজির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ আছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের বিরুদ্ধে। ফেডারেশনের অন্তর্ভুক্ত 279টি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে। 289টি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে। এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে। ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাদের সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তিনি। এখানে অপোজিশন অপর ছাড়া তাদেরকেও সাথে রেখেছেন এই চাঁদাবাজি করতে গিয়ে। শাহজাহান খান বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি ছিলেন পরিবহন মালিকরা। পরিবহনের যারা মালিক তারা শাহজাহান খানের চাঁদাবাজির কাছে জিম্মি ছিলেন বছরের পর বছর। বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহত্তম পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। এর নেপথ্যে ছিলেন এই শাহজাহান খান। সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন এই শাহজাহান খান। নির্দলীয় নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুপাতে 2008 সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল 6,85,000 টাকা। 2024 সাল 8 এবং 24, এবার একটু ডিফারেন্সটা আপনারা একটু খেয়াল করবেন। 2024 সালে তা বেড়ে হয়েছে 2,21,00,000 টাকা। এ সময় তার আয় বেড়েছে প্রায় 32 গুণ। 2008 সালে তার বার্ষিক আয়, বছরে আয় ছিল 6,85,000 টাকা, আর 2024 সালে এসেছে তার বাৎসরিক আয় 2,21,00,000 টাকা। প্রিয় দর্শক, এই সকল টাকার কাহিনী বের হয়ে আসছে আজকে শাহজাহান খানের রিমান্ডের মাধ্যমে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে শাহজাহান খানকে গ্রেফতার করা হয়েছে। আমি সেই সংবাদটা গভীর রাতে লন্ডন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করেছিলাম। আজকে এই শাহজাহান খানের এই লোমহর্ষক এই যে কাহিনী, একজন মানুষের পকেটে মাত্র 4 বছরে যদি 6,000 কোটি টাকা যা। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার জীবন, আপনার পরিবার পরিজনের 4-5 জনের সংসার জীবনে সারা জীবনের খরচ কত টাকা? আপনি চাঁদাবাজি যদি 6,000 কোটি টাকা করে থাকেন মাত্র 4 বছরে। তাই প্রিয় দর্শক, এই দস্যুদের, এই জানোয়ারদের একটি বিচার হবে বাংলাদেশের মানুষের সামনে ওপেন আদালতে, যেই আদালতটি আগেই তৈরি করে রেখেছে তারা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে শাহজাহান খানের মতো, সালমান এফ রহমানের মতো, আনিসুল হক আইনমন্ত্রীর মতো যারা ডাকাতির সাথে জড়িত ছিল, পলকের মতো সব ডাকাতকে একে একে কিন্তু আমরা সামনে নিয়ে আসব। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।